যদি এটা পারপেন্ডিকুলার না হয়ে তুমি অ্যাঙ্গেলে করো তাহলে বোধহয় তোমার পাথ লেন্থ কিছুটা বেড়ে যাচ্ছে। তো পাথ লেন্থ কিছুটা বেড়ে যাওয়ার কারণে হয়তো দেখা যাবে যে তোমার অ্যাবজর্বের যে অ্যামাউন্ট সেটা কিছুটা বেড়ে যাবে। আর সেখানে তো অবশ্যই যে এটাকে কি বলে, রিফ্র্যাকশনের তো একটা ব্যাপার আছে, ঠিক স্যার আছে? আমরা আমরা এখানে আমি শেষ করি তাহলে স্যার একটুখানি। আমরা এই কারণে যেটা করি যে আমরা পারপেন্ডিকুলারলি দেই যেন এক নাম্বার রিফ্র্যাকশনের ব্যাপারটা না থাকে, আর সেকেন্ডলি হচ্ছে যেন পাথ লেন্থটা সবার সমান থাকে, ঠিক আছে? কারণ ওই যে তুমি যেটা বলেছো, যদি এটা অ্যাঙ্গুলার হয়ে যায়, অ্যাঙ্গেলে হয়ে যায়, তাহলে রিফ্র্যাকশনের একটা পসিবিলিটি ক্রিয়েট হবে, সো দ্যাট রিফ্র্যাকশনের কারণে কোনো চেঞ্জ আসলেও আসতে পারে। অ্যান্ড সেকেন্ডলি তখন হচ্ছে পাথ লেন্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তোমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে তখন তোমার পাথ লেন্থ কতটুকু হবে, বেশি হবে নাকি কম হবে। হ্যাঁ, এখন তুমি আবার বলো। তাহলে স্যার আমরা সবসময় লাইট যে লেন্থ পাস করে শুধু সেই লেন্থে নিব স্যার। আমরা সেটাই নিব, কিন্তু এই যে মানে এটাকে কি বলে, কন্ডিশনটা হচ্ছে আমরা পারপেন্ডিকুলারলি নিব যেন পাথ লেন্থের ক্ষেত্রে কোনো চেঞ্জ না আসে। কারণ পাথ লেন্থ চেঞ্জ হওয়ার মানে কি, তোমার মিডিয়ামের যেই পার্টিকেল গুলো আছে সেই মিডিয়ামের পার্টিকেলের সাথে তোমার লাইটের ইন্টারাকশন বেশি হবে। সো ইন্টারাকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখা যাবে কারো অ্যাবজর্পশন বেশি আসবে, কারো অ্যাবজর্পশন কম আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বুঝিনি স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার কিছু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, করেন। স্যার আমাদের যদি রিডক্স রিঅ্যাকশনে এমন একটা এক্সাম্পল মানে সিচুয়েশন দেয় যেখানে হচ্ছে আমার মানে আয়রন কে আমি হাইড্রোসালফিউরিক অ্যাসিডে আমি দেওয়ার পর সেটা Fe3+ হওয়ার পর আবার রিডিউস হয়ে Fe2+ হচ্ছে স্যার। এখন স্যার এই যে রিডাকশন প্রসেসটা স্যার সেটা কি আমার সবসময় পটাশিয়াম আয়োডাইড দিয়ে দেখাতে হবে স্যার? কিন্তু কোশ্চেনে মেনশন ছিল না পটাশিয়াম আয়োডাইডের প্রেজেন্স। আমি আসলে তোমার কোশ্চেন পুরোটা ধরতে পারিনি স্যার, আরেকবার কি একটু রিপিট করবে? স্যার আমি যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে মানে স্যার প্রশ্নটা ছিল এমন যে আমি যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে আমি আয়রন পিস দিই তাহলে সেটা স্যার Fe3+ হয়ে তারপর রিডিউসড হবে, তারপর Fe2+ হয়ে যাবে। স্যার এখানে যে রিডাকশন প্রসেসটা স্যার এটা তো সালফিউরিক অ্যাসিডের কারণে হওয়ার কথা না, যেহেতু স্যার ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের অ্যাসিড হিসেবে কাজ করে। স্যার এখানে পটাশিয়াম আয়োডাইড এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে স্যার, কিন্তু আমার প্রশ্নে পটাশিয়াম আয়োডাইডের প্রেজেন্স মানে কোনো কিছু মেনশন করা নাই স্যার। সেটা কি আমি নিজে থেকে তাহলে লিখে দিব বা নাকি ইগনোর করে চলে যাবো স্যার? আমার কাছে মনে হয় স্যার তুমি যদি কোশ্চেনটা আমাকে কমপ্লিটলি বলো, দ্যাট মিন্স তুমি কোশ্চেনটা পেয়েছো কোথায়, বইয়ে? হ্যাঁ স্যার, নাগ স্যারের বইতে স্যার। তুমি যদি কোশ্চেনটা, আচ্ছা হ্যাঁ, হাজারিন আক্তারের বইয়ে আছে। আচ্ছা, এখন তুমি যদি আমাকে পুরো মানে পুরো ম্যাথের কোশ্চেনটা বলো তাহলে আমি হয়তো তোমাকে একটুখানি গাইডলাইন দিতে পারার চেষ্টা করতে পারি। স্যার তাহলে আমি একটু পরে স্যার আপনাকে প্রাইভেটলি মেসেজে লিখে দিচ্ছি স্যার তাহলে। দেখে আমাকে বলো, আমি তারপর করে দিচ্ছি। ততক্ষণ আমরা গত দিনের পড়াটা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে স্যার গতদিন আমরা বোধহয় এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমার যতটুকু মনে পড়ে যে আমরা ল্যাম্বার্ট ল লিখেছিলাম, এন্ড দেন ল্যাম্বার্ট ল থেকে আমরা ল্যাম্বার্ট ল এর একটা পার্ট নিয়ে এসেছি যে log 1/t ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাথ লেন্থ b। এই পর্যন্ত যদি এরকম হয় যে কারো কোশ্চেন থেকে থাকে যে আমি গত দিনের ল্যাম্বার্ট লটা ওইভাবে বুঝতে পারিনি, আমরা বিআর এর লটা আজকে করব। বিআর ল এবং ল্যাম্বার্ট ল দুইটা প্রায় সেম, শুধুমাত্র ল্যাম্বার্ট লতে হচ্ছে পাথ লেন্থের রেসপেক্টে ইনসিডেন্ট ইন্টেন্সিটির লসটা নিয়ে কথা বলা হয়েছে। আর বিআরে হচ্ছে সলিউশনের বা মিডিয়ামের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে বা কনসেন্ট্রেশনের রেসপেক্টে লস অফ ইন্টেন্সিটি নিয়ে কথা বলা হয়েছে। সো দুইটা আসলে সিমিলার, শুধুমাত্র ওই যে আমরা এক জায়গাতে পাথ লেন্থের রেসপেক্টে কাজ করেছি আর এইখানে হচ্ছে আমরা মিডিয়ামের কনসেন্ট্রেশনের রেসপেক্টে কাজটা করেছি। ঠিক আছে, তো যদি কেউ গত দিনেরটাই কনফিউজ থেকে থাকো, আজকেরটা কিছুটা প্র্যাকটিস করলে আমার মনে হয় যে দেখবে ওইটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে।
তো মোটামুটি আমাদের বন্ধুরা আসতে থাকুক, আমরা শুরু করে দেই। তো অন্যরা যখন এসে পৌঁছাবে তখন ওরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে আশা করি। সাকিব স্যার, তুমি কোশ্চেন খুঁজে পেয়েছো কি, জি স্যার। বা তোমার কোশ্চেন আছে কিনা স্যার? স্যার ওই প্রশ্নটা স্যার ছিল যে all Fe2O3 present in 2.5 gram iron ore is dissolved in dilute sulfuric acid and then reduced to Fe2 plus ions totally. To titrate the solution of that Fe2 plus ions, 30 milliliter of 0.05 molar potassium dichromate solution is needed. স্যার এখানে তো যে রিডিউসড হয়েছে স্যার, এটা তো সালফিউরিক অ্যাসিডের কারণে হয়নি স্যার, অন্য কোনো একটা হ্যাঁ, কম্পাউন্ডের কারণে হয়েছে স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার সেই কম্পাউন্ডটা আর কি আমাদের মেনশন করা নাই স্যার, তো আমরা অ্যানসারিং এর সময় কি স্যার পটাশিয়াম আয়োডাইড নিজে থেকে মেনশন করে দিব স্যার? উম, এখন কথাটা হচ্ছে মানে পটাশিয়াম আয়োডাইডের আয়োডিন আয়রন কি আসলে রিডিউস করতে পারে, এটা একটা কোশ্চেন। তুমি কি এটার সলভ দেখে তারপর আমাকে বলছো? স্যার এটা আমি হচ্ছে নেটে যখন আমি দেখলাম যে রিডাকশনটা কেমনে হয়, তখন স্যার ওখানে পটাশিয়াম আয়োডাইডের এক্সাম্পল দেখেছি স্যার। সেটাই, মানে ব্যাপারটা এরকম যে পটাশিয়াম আয়োডাইডকে ইউজ করে আমি আয়রনের মতো একটা স্ট্রং রিডিউসিং এজেন্টকে আবার হচ্ছে আয়রন 3+ থেকে আয়রন 2+ ট্রান্সফর্ম করে ফেলছি। এই ব্যাপারটাই কিছুটা আমার কাছে কনফিউজিং লাগছে যে এটা আসলে কিভাবে। তাহলে কোনো কিছু মেনশন না কি করাটাই জানি, ভালো এটা হবে একটু স্যার। দেখতে হবে। আমি একটু দেখি স্যার, দেখে তারপর আমি তোমাকে জানাই আগামী দিন। আচ্ছা স্যার। ঠিক আছে, কারণ আচ্ছা ওইটা আসলে কিভাবে হলো, কেন হলো, এটা আসলে না দেখে বোধহয় আমি এইভাবে না বলি। আমি একবারে দেখে তারপর তোমাকে কনফার্ম করি। ওকে স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল আচ্ছা, স্যার। হ্যাঁ বলো। স্যার ল্যাম্বার্ট লর আগে যে স্যার আমরা বলেছিলাম যে লাইট হচ্ছে স্যার আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে স্যার, অ্যাবজর্বেন্স হুম আর হুম হচ্ছে ট্রান্সমিটেন্স স্যার। স্যার এখানে হুম তো হুম। বইতে যেটুকু রিফ্লেকশনের ব্যাপারটাও একটু উল্লেখ করেছিল, কিন্তু স্যার পরে রিফ্লেকশন হ্যাঁ পার্টটা অবশ্যই বাদ স্যার, দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করে স্যার বাদ দিয়ে গেছি, কারণ রিফ্লেকশনটা আসলে আমরা আনতে চাচ্ছিলাম না। রিফ্লেকশন তো অবশ্যই আছে, রিফ্লেকশন কিছুটা হলেও থাকবেই, কিন্তু আসলে রিফ্লেকশনটা আনতে চাচ্ছিলাম না। এখন তুমি যদি রিফ্লেকশনটা আনো তাহলে ওই যে ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যাবে। মানে ধরো আমি এখানে যেমন এক্সাম্পলটা অনেক সহজে দিয়েছি যে 10 ক্যান্ডেলার একটা লাইট 10% অ্যাবজর্ব হয়েছে, আমি 9 ক্যান্ডেলার ট্রান্সমিট করতে পেরেছি। তখন আবার আমাকে বলতে হবে 10 ক্যান্ডেলার লাইট 10% অ্যাবজর্ব হয়েছে, হয়তো 1% রিফ্লেক্ট হয়েছে, তাহলে ট্রান্সমিট হয়েছে কতটুকু। ঠিক আছে, মানে আমাকে একটা এক্সট্রা পার্ট অ্যাড করতে হচ্ছে। তো আমি চাচ্ছিলাম না, যেহেতু আমাদের এখানে আসলে ওই রিফ্লেকশনের পার্টটা নাই, তাই রিফ্লেকশনটা রানি নাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আরেকটা বিষয় কি, আমাদের কিন্তু আসলে এই যে আমরা এতখানি ডেরিভেশন করে তারপর কাজটা করছি, আমরা তো জানি যে আমাদের আসলে তো সিলেবাসে ডেরিভেশন গুলো নাই। এখন বইয়ে ছিল তাই আমরা কিছুটা ডেরিভেশন প্র্যাকটিস করে নিচ্ছিলাম। ঠিক আছে, সো দ্যাট এটা তোমাকে কখনোই হচ্ছে এক্সামে ডেরিভেশন নিয়ে আসতে হবে না, ডিরাইভ করতে তোমাকে কখনো বলবে না। সো দ্যাট এটা নিয়ে তেমন কোনো টেনশনে কিছু নাই যে আমরা কেন রিফ্লেকশন দিলাম না। আরো একটা বিষয়, কোনো কোনো বইয়ে কিন্তু রিফ্লেকশন ছাড়াই করা আছে, ইজি করার জন্য। তাহলে মূলত আমরা এখানে রিফ্লেকশন নেগলিজিবল ধরে নিয়েছি স্যার। আমরা রিফ্লেকশনটাকে খুবই নেগলিজিবল ধরে নিয়েছি, অ্যাবজর্বেন্স অ্যাবজর্পশন আর হচ্ছে ট্রান্সমিশনের এগেইনস্টে রিফ্লেকশনটাকে আমরা খুবই নেগলিজিবল ধরে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, তাহলে শুরু একটা করি প্রশ্ন স্যার। কি হ্যাঁ নাফিস বলো স্যার। এখানে স্যার ওই যে ল্যাম্বার্ট লতে স্যার ওখানে বলেছিল ম্যাথমেটিক্যালি ছিল স্যার লস অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু লেন্থ, কিন্তু স্যার ওটা হুম। ডেফিনিশনে স্যার বলা নাই যে স্যার উইথ রেসপেক্ট টু লেন্থ, স্যার থেকে বলতে হবে ডেফিনিশনে। স্যার এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু দেখো, খেয়াল করো, এখানে দিয়েছে অফ ফিক্সড লেন্থ মিডিয়াম। সো মিডিয়ামের এখানে লেন্থটাকে আমরা কিন্তু মেনশন করেছি। ঠিক আছে, স্যার মানে স্যার মানে সেখানে স্যার উইথ রেসপেক্ট টু যে ওটা মানে না মানে এখানে উইথ রেসপেক্ট টু এটা লেখার দরকার নেই স্যার, ওইটা না লিখলেও চলবে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু না লিখলেও সমস্যা নেই, কারণ আমরা লেন্থটাকেই শুধুমাত্র মেনশন করেছি, কনসেন্ট্রেশনটাকে আর এখানে নিয়ে আসি নাই। যেটা তুমি যখন তুমি বিয়ার লতে চলে আসছো, দেখো এখানে হচ্ছে আমরা কনসেন্ট্রেশনটাকে নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার।
তাহলে চলো এখন শুরু করে দিই আমরা। তাহলে আমরা শুরু করছি বিয়ার ল বা বিয়ার্স ল। The loss of intensity of monochromic light of fixed wavelength propagating through a transparent medium of fixed concentration is directly proportional to the intensity of incident light. The loss of intensity of a monochromic light of fixed wavelength propagating through a transparent medium of fixed concentration is directly proportional to the intensity of light. So আমরা এখানে একটা ইমেজ দিয়েছি, সেই ইমেজে আমাদের প্রপাগেটিং যে লাইট তার ইন্টেন্সিটি দেওয়া আছে আই নট, অ্যাবজর্বড ইন্টেন্সিটি হচ্ছে আই এ, আর ট্রান্সমিটেড ইন্টেন্সিটি হচ্ছে আই। সো দ্যাট আমরা গতদিনের মতো করে এখানেও আজকে বলতে পারবো যে ইনসিডেন্ট ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু অ্যাবজর্বড অ্যান্ড ট্রান্সমিটেড ইন্টেন্সিটি, সো দ্যাট I naught is greater than I. Therefore, loss of intensity, final intensity minus initial intensity, so that this is a negative value. So we can write for C concentration, change in intensity. For C concentration, change in intensity is minus del I. তাহলে আমরা এখানে লিখতে পারতাম for C mole per liter concentration কে শর্টলি লিখেছি CONC, তাহলে for C mole concentration change in intensity minus del I. আমরা যদি এখন এই যে এই চেঞ্জটাকে খুবই ছোট একটা কনসেন্ট্রেশনের জন্য বলি, তাহলে একেবারে ছোট্ট একটা কনসেন্ট্রেশন ডিসি কনসেন্ট্রেশনের জন্য, তখন আমরা চেঞ্জ ইন ইন্টেন্সিটি পাবো ডিআই। দেয়ারফর ইউনিট কনসেন্ট্রেশনের জন্য কত চেঞ্জ হবে? মাইনাস ডিআই বাই ডিসি। তাহলে এই যে আমরা লিখেছি মাইনাস ডিআই বাই ডিসি, এটা হচ্ছে লস অফ ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মিডিয়াম। মাইনাস ডিআই বাই ডিসি এটা হচ্ছে লস অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট বা লস অফ ইন্টেন্সিটি অফ লাইট উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মিডিয়াম। আর বিয়ার লতে বলাই হয়েছে এটা যে মাইনাস ডিআই বাই ডিসি loss of intensity with respect to the concentration of the medium is directly proportional to the intensity of incident light. সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি মাইনাস ডিআই বাই ডিসি directly proportional to I. ঠিক আছে? আচ্ছা, আমি কি চেঞ্জ করতে পারবো স্যার? লেখা বাকি আছে কারো এরকম? ঠিক আছে, তাহলে মোটামুটি বোধহয় সবাই লিখে ফেলেছি, আসো আমরা পরে চলে যাই। তাহলে এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমি কি করতে পারবো? আমরা পরের লাইনে লিখতে পারবো or minus di by dc is equal k2c। এখানে k2 ধরলাম কেন? কারণ আমরা গতদিন ল্যাম্বার্টস লতে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ধরেছিলাম k1, or minus di by এটা i, ওইখানে c হবে না, এটাও i হবে, is k2 dc। এখন যদি আমরা আমাদের পুরো কনসেন্ট্রেশনের জন্য আমাদের ইন্টেন্সিটির লসটাকে ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যখন আমাদের কনসেন্ট্রেশন ছিল 0, আমাদের লাইটের ইন্টেন্সিটি ছিল ইনিশিয়াল ইন্টেন্সিটি আই নট। যখনই আমাদের কনসেন্ট্রেশন হয়ে গেছে সি, তখন আমাদের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে গেছে আই। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি
minus ln I naught I is equal K2 C from 0 to C. Next আমরা লিখতে পারবো or ln I naught by I is equal K2 C. At next 2.303 log I naught by I is equal K2 C. এখন আমরা জানি যে I naught by I is equal হচ্ছে 1 by T, তাহলে আমরা তখন লিখে দিতে পারি cos transmittance is equal final intensity divided by initial intensity. স্যার আগের স্লাইডে একটু কাইন্ডলি যাওয়া যাবে? স্যার একটা সেকেন্ড স্যার, আমি লাস্ট লাইনে চলে এসেছি তো, একদম শেষ করে নিই তারপর যাচ্ছি। ওকে স্যার। ওকে, তাহলে আমাদের সবার যখন শেষ হয়ে যাবে আমরা নেক্সট পেজে না গিয়ে আমরা একটু আগের পেজে যাব। আমাদের বন্ধু বোধহয় একটুখানি তোলা বাকি আছে। স্যার তুমি একটু গ্যাপ দিয়ে, স্যার টি তে কি স্যার? টি হচ্ছে ট্রান্সমিটেন্স। Transmittance is the ratio of final intensity and the initial intensity. জি স্যার, হয়েছে স্যার। ওকে, তাহলে স্যার আমি একটুখানি আগের পেজে ব্যাক করছি, দেন আমি আবার এই পেজে চলে আসব। এটা আমাদের আজকের প্রথম পেজ। স্যার কেউ আমাকে বোধহয় একটুখানি রিপিট করতে বলেছিলে, হয়ে গেছে? 2 মিনিট একটু এখানে রাখতে পারবেন স্যার প্লিজ? কেন স্যার স্ক্রিনশট? এতে ঢোকা হয়েছে। ক্যাপ্টেন সাহেব হয়েছে? 1 মিনিট স্যার। স্যার হয়েছে। থ্যাংক ইউ স্যার। 1 মিনিট স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই পেজ স্যার আগের পেজটা একটু দেওয়া যাবে? ওই পেজটাই বাদ করে গেছে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। 1 মিনিট। থ্যাংক ইউ স্যার, হয়ে গেছে। ওকে, এটা হয়েছে, এটা বাকি আছে আর কারো? ওকে, তাহলে যদি বাকি না থাকে আমি আরেকটু রিক্যাপ করছি স্যার। গত দিনের লাস্ট লাইন আমাদের ছিল log 1 by t directly proportional to b, আর আজকে আমাদের লাস্ট লাইন হচ্ছে log 1 by t directly proportional to c। দুইটা ল যদি আমরা একসাথে কম্বাইন করে দিই তাহলে আমাদের ফাইনাল যেই রেজাল্ট সেটা চলে আসে এরকম। আমরা যদি ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, দ্যাট মিন্স ওই যে 1 log 1 by t directly proportional to b, আর আজকে যেটা করেছি log 1 by t directly proportional to c,
এই দুটাকে যদি আমরা একসাথে কম্বাইন করতে পারি তাহলে আমরা লিখতে পারি log 1/t ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিসি। তো এখানে যে প্রপোর্শনাল সাইনটা আছে এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, আমি এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলছি এপসাইলন। তাহলে আমাদের ইকুয়েশন হয়ে যাচ্ছে log 1/t is equal epsilon bc। এখানে এপসাইলন হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি, এপসাইলনটাকে আমরা বলি হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি। সো দ্যাট ফাইনাল লাইনে আমরা লিখতে পারি a is equal epsilon bc। a হচ্ছে অ্যাবজর্বেন্স, and absorbance হচ্ছে কি, absorbance is equal to log 1/t or log I naught by I। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে what is absorbance, তাহলে absorbance হচ্ছে the logarithm of the ratio of intensity of incident light and the intensity of transmitted light। Absorbance is equal to the logarithm of the ratio of intensity of incident light and the intensity of transmitted light। এপসাইলনকে আমরা এখানে বলছি কি মোলার অ্যাবজর্পটিভিটি। তাহলে মোলার অ্যাবজর্পটিভিটি জিনিসটা কি? মোলার অ্যাবজর্পটিভিটি হচ্ছে অ্যাবজর্বেন্স অফ আ মিডিয়াম ফর ইউনিট লেন্থ এন্ড ইউনিট কনসেন্ট্রেশন। অ্যাবজর্বেন্স অফ আ মিডিয়াম সেটা হচ্ছে কখন, যখন আমরা ইউনিট লেন্থ আর ইউনিট কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছি তখনকার জন্য। তাহলে এই যে আমরা লাস্ট যে লাইনটা লিখেছি a ইকুয়াল এপসাইলন বিসি, এইটাই কিন্তু আসলে আমাদের দরকার। আমাদের এই যে বিয়ার-ল্যাম্বার্ট ল আমরা পড়ছি, এই বিয়ার-ল্যাম্বার্ট ল এর ইম্পর্টেন্ট টপিকটা কি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কি কি? নাম্বার 1, স্টেট বিয়ার ল, বিয়ার লটা জানতে হবে। ডিফাইন অর স্টেট ল্যাম্বার্টস ল, ল্যাম্বার্টস লটা জানতে হবে। ইকুয়েশনটা জানতে হবে a is equal epsilon bc, বাকি ইকুয়েশন গুলোর কোনো দরকার নাই। সো এই log 1/t is equal epsilon bc বা a is equal epsilon bc এইটুকু জানলেই চলবে। আর ফাইনাল আরেকটা জিনিস, জাস্ট ইকুয়েশনটা দিয়ে ম্যাথ সলভ করতে হবে, এইটুকুই হচ্ছে কাজ। ঠিক আছে? স্যার সো দ্যাট আমরা এই যে এত বড় একটা ডেরিভেশন করে এসেছি গতদিন আর আজকে, আমাদের ডেরিভেশনের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ সাকিব বলো স্যার। স্যার তাহলে কি এই পুরো থিওরি স্যার খালি লাস্টে ইকুয়াল টু এপসাইলন বিসি এইটুকু দিয়ে কাজ জানলেই চলবে স্যার? মানে স্যার জি ম্যাথ স্যার, কি খালি এইটুকুই। লাইন থেকে? হ্যাঁ আমাদের ম্যাথ স্যার এখানে যেমন কয়টা প্যারামিটার আছে, 4টা প্যারামিটার আছে, 3টা বলে দিবে, একটা আমাদেরকে সলভ করতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার তোলা হয়ে গেছে আশা করি। জি স্যার। ঠিক, তাহলে আমাদের যদি হয়ে যায় আসো আমরা একটা ম্যাথ সলভ করি। স্যার হ্যাঁ স্যার এপসাইলনের ইউনিটটা একটু এক্সপ্লেইন করতে পারবেন, মানে কিভাবে আসলো? স্যার, স্যার এখানে খেয়াল করো, তোমার যেই অ্যাবজর্বেন্স ইন্টেন্সিটি বাই ইন্টেন্সিটি, সো অ্যাবজর্বেন্সের কোনো ইউনিট থাকছে না। তাহলে তোমার যে পাথ লেন্থের একটা লেন্থের ইউনিট থাকবে, সো দ্যাট এটা হতে পারে মিটার অথবা এটা হতে পারে কি সেন্টিমিটার, যে কোনো একটা লেন্থের ইউনিট থাকবে। অ্যান্ড সি কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশনের ইউনিট নরমালি আমরা ইউজ করি মোল পার লিটার। তাহলে কি হয়ে যাচ্ছে, তোমার এপসাইলনের যে ইউনিট সেটা হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে লেন্থ সাপোজ সেন্টিমিটার ইনটু মোল পার লিটার। দেন এটা চলে আসছে না? জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার ইউনিট কি সেন্টিমিটারে রাখবো স্যার? নাফিজ স্যার আমি শুনতে পাচ্ছি না, মানে নেটওয়ার্ক বোধহয় একটু ডিস্টার্ব করছে। স্যার লেন্থের ইউনিট কি সেন্টিমিটারে রাখবো স্যার? হ্যালো স্যার। নাফিজ নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো তুমি বোধহয় লিখে দিতে পারো। স্যার ও বলছে যে আমরা কি ইউনিটটা সেন্টিমিটারই রাখবো নাকি স্যার আমরা মিটারে রাখবো স্যার? ওকে। না না সরি স্যার, না না এটা ইউনিট অলওয়েজ সেন্টিমিটারই রাখতে হবে এরকম কোনো দরকার নাই। আমি যেমন এখানে কিন্তু লিখেছি এটা মিটার হতে পারে, এটা মিলিমিটারও হতে পারে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এটা লেন্থের যে কোনো একটা ইউনিট হতে পারে। কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও এটা যে অলওয়েজ মোল পার লিটার হবে সেটা নাও হতে পারে। এখানে জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি। আসো আমরা ম্যাথে চলে যাই। তাহলে এখানে বলা হয়েছে if the transmittance of a monochromic light passing through a medium of 2 centimeter length
তাহলে আমাদের লেন্থ দেওয়া আছে and 2 mole per liter per centimeter molar absorptivity. Find the concentration of the medium. Transmittance দেওয়া আছে 60%, T এর ভ্যালু পাচ্ছি, 2 সেন্টিমিটার লেন্থ দেওয়া আছে, তার মানে আমাদের B দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে মোলার অ্যাবজর্পটিভিটি, তার মানে এপসাইলন দেওয়া আছে, আমাদের কনসেন্ট্রেশন C ভ্যালুটা জানতে চেয়েছে। ইজি ম্যাথ, সলভ করে ফেললাম। স্যার হুম, স্যার এখানে আমাদের অ্যাবজর্পটিভিটির স্যার ডিপেন্ডেন্সি কিসের উপর স্যার, যেমন সলিউশন বা লাইট রে? অ্যাবজর্বিলিটি এটা আসলে ডিপেন্ড করে তোমার যে সাবস্টেন্সটা, মিডিয়ামের যে সাবস্টেন্স, সেই সাবস্টেন্সের ক্যারেক্টারের উপর। ঠিক আছে, এটা সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করবে। তার মানে স্যার, আমি সেম কনসেন্ট্রেশন এবং সেম লেন্থের পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে তুমি যে অ্যাবজর্বেন্স পাবে, সেম লেন্থ সেম কনসেন্ট্রেশনের পটাশিয়াম ডাইক্রোমেটে অ্যাবজর্বেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা আসলে ওই যে তোমার মিডিয়ামের যে সাবস্টেন্স বা মিডিয়ামের যে কনস্টিটিউয়েন্ট আছে তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট। এই কারণে যেটা হয়, আমরা চাইলে কিন্তু এরকম করতে পারি যে মোলার অ্যাবজর্পটিভিটি দেখে আমরা কোন মিডিয়ামে কাজ করছি বা কোন মিডিয়ামটার মধ্য দিয়ে আমি লাইট পাস করেছি সেটাকে ডিটেক্ট করে ফেলা যায়। ঠিক আছে, আমরা একটু পরে না, আমি তোমাদের এটা হয়তো পড়া দিয়ে দিব বা দিয়েছি। তুমি যদি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি পড়ো, সেখানে দেখা যায় যে একটা স্যাম্পলকে আমরা গ্যাসিয়াস ফর্মে নিয়ে এরকম একটা চেম্বারের মধ্যে এটাকে গ্যাস হিসাবে দিয়ে এটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা একটা মনোক্রমিক লাইট পাস করি। তো সেখানে আমাদের এই পাথ লেন্থ জানা থাকে, আমরা যেই স্যাম্পল নিয়েছি তার কনসেন্ট্রেশনটা জানা থাকে, আর এখান থেকে আমরা কি করি, অ্যাবজর্বেন্সটা বের করি। আই নট আমি জানি, আই এর ভ্যালুটা আমার জানা হয়, সেখান থেকে আমরা কি করি, সেখান থেকে আমরা অ্যাবজর্বেন্সের ভ্যালুটা পেয়ে যাই। সো যখনই আমি এখান থেকে অ্যাবজর্বেন্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, অ্যাবজর্বেন্সের ভ্যালুটা থেকে এই যে তিনটা ভ্যালু, সবগুলো ভ্যালু ব্যবহার করে আমার যে এখানে সাবস্টেন্সটা বা স্যাম্পলটা যে নিয়েছিলাম সেই স্যাম্পলের এপসাইলনটাকে আমরা ডিটারমাইন করি, এবং সেই এপসাইলন থেকে আমরা মোটামুটি একটা সাজেশনের মতো করার চেষ্টা করি বা আমরা একটা রেজাল্টে চলে আসি যে আমি কোন সাবস্টেন্সকে এখানে স্যাম্পল হিসেবে ইউজ করেছিলাম। বোঝা গেছে? তুমি বাসায় যদি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি পড়ো, সেই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে দেখবে এই টেকনিকটাই হচ্ছে কাজে লাগানো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার আচ্ছা, এই অ্যাবজর্বেন্সে স্যার মানে স্যার এই থিওরিটার প্র্যাকটিক্যাল ইউজ কোথায়? এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, যেটা এইমাত্র বললাম। এমনি সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের কোনো কাজে লাগে না? প্রত্যক্ষভাবে কাজে লাগার ব্যাপারটা ধরো এরকম, আমরা যে সানগ্লাস ইউজ করছি সেই সানগ্লাস কিন্তু এই টেকনিকটাই কাজে লাগানো হয়েছে না? স্যার সানগ্লাসে তো স্যার গ্লাস একদম। হুম, আচ্ছা হ্যাঁ স্যার, মিডিয়াম না? হ্যাঁ ঠিকই আছে। জি স্যার। তারপর আরো একটা জিনিস খেয়াল করবে, আমাদের আধুনিক যত বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, ওই জি স্যার। যেগুলোকে আমরা কি বলছি যে অনেক উচ্চ, ঠিক আছে, সেই উঁচু বিল্ডিং গুলোর ক্ষেত্রে যেটা হয়, উপরের দিকে যেই, এখন তো প্রায় অধিকাংশ হাই রাইজ বিল্ডিং গুলোতে দেখা যায় গ্লাস দিয়ে পাশে দেওয়া থাকে, এখন তো আর চারপাশে অতটা ওয়াল দেওয়া হয় না, যত জি জি অফিসিয়াল বিল্ডিং গুলো আছে অধিকাংশ আমরা গ্লাস দিই। তো তুমি খেয়াল করবে যে বিল্ডিং গুলো উপরের দিকের যে ফ্লোর, এই উপরের দিকের ফ্লোর গুলোতে কিন্তু মোটামুটি বলা যায় যতক্ষণ আলো থাকে, সূর্যের আলো সবসময় থাকে, কিন্তু নিচের দিকের ফ্লোর গুলোতে আলো একটু কম থাকে, কারণ আশপাশে বিল্ডিং থাকে, তাদের ছায়া পড়ে। যে কারণে এটা হয়, উপরের দিকের যে রুম গুলো আছে মানে ফ্লোর গুলো আছে, সেই ফ্লোরের যে গ্লাস গুলো থাকে, সেই গ্লাস গুলোতে যেই আহ এটাকে আমরা কি বলি, যে গ্লাস গুলো ইউজ করে, গ্লাস গুলো হয় একটু মোটা, অথবা এটার থিকনেস লেভেলটা একটু বেশি থাকে, এবং ওই যে ওইখানে অ্যাবজর্পশন লেভেলটাও একটু বেশি রাখা হয়। কারণ কি, কারণ উপরের দিকে সূর্যের আলোটা একদম সরাসরি পড়ছে, বেশি আলো আসছে, যে কারণে ওইখানে লাইটটা একটু বেশি অ্যাবজর্ব করলে ভেতরে একটা দেখা যায় যে একটা সুইটেবল একটা আলো এবং হিট থাকে। কিন্তু নিচের দিকে যেহেতু আলো একটু কম থাকে, আশেপাশের বিল্ডিং এর ছায়া পড়ে যায় অনেক সময়,
সেই কারণে নিচের দিকের যে ফ্লোর সেইগুলোর ট্রান্সপারেন্সি একটু বেশি থাকে, দেখা যায় ওটা একটু বেশি ট্রান্সপারেন্ট থাকে, যাতে ওই অল্প আলোটাই সহজে ভেতরে চলে আসতে পারে, নিচের ফ্লোর গুলো যেন বেশি অন্ধকার হয়ে না যায়। ঠিক আছে, সো দ্যাট এই যে সিমিলার একটা আমরা থিওরি এখানে কাজে লাগাই। আচ্ছা, এখন আমি জানি না, আমার মনে নাই স্যার, আমি কি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম বাসায় পড়ার জন্য জি স্যার। এই টপিকগুলোই? জি স্যার। আচ্ছা, তো আমি আরেকবার লিখলাম। আমি অলরেডি অ্যাটমিক অ্যাবজর্পশনের একটুখানি বললেও ফেলেছি, এটা অলরেডি অ্যাটমিক অ্যাবজর্পশন। বাকিটা তোমরা স্যার একটু বাসায় পড়ো, আমি কোনো একটা দিন হয়তো এটা নিয়ে একদিন তোমাদের সাথে আবার আলোচনা করব। ঠিক আছে, এই যে চারটা টপিক, এই চারটা টপিক থেকে কখনো সিকিউ কোশ্চেন আসে না। মোস্টলি অ্যাটমিক অ্যাবজর্পশন থেকে কোশ্চেন কি আসে, অ্যাটমিক অ্যাবজর্পশনের অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দেয়, বলে ইলাবোরেশনটা লেখো বা ফুল ফর্মটা লেখো, নাম্বার 1 অর এমসিকিউ কোশ্চেন। এটা অ্যাটমিক অ্যাবজর্পশনের সবচেয়ে কমন কোশ্চেন। ইউভি স্পেকট্রোস্কোপি থেকে কোশ্চেন হচ্ছে আমাদের এখানে ইউভি লাইট অ্যাবজর্বের কারণে যে ট্রানজিশনটা হয়, সেই ট্রানজিশনটা কি কি ট্রানজিশন। তুমি ইউভি স্পেকট্রোস্কোপি যদি পড়ো, সেখানে দেখবে 4টা বা 5টা ট্রানজিশনের কথা বলা আছে। ওই ট্রানজিশন গুলোই হচ্ছে কোশ্চেনে আসে, যে ইউভি স্পেকট্রোস্কোপিতে আমরা ইউভি লাইট অ্যাবজর্পশনের সময় কোন কোন ট্রানজিশন পেয়ে থাকি। এইচপিএলসি তে বলা হয়, এখানে আমরা যে এইচপিএলসি তে কলামটা ইউজ করি, সেই কলামের রেডিয়াস কত, অর্থাৎ কলমের ডায়ামিটার কত, অথবা এই যে আমরা এইচপিএলসি যে কলামটা ইউজ করি, সেই কলামের কনস্টিটিউয়েন্ট সাবস্টেন্সটা কি। জিসি থেকে কমন কোশ্চেন, জিসি তে ক্যারিয়ার গ্যাস হিসেবে কোন কোন গ্যাস ইউজ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চারটা টপিকের মেইনলি যে কোশ্চেন গুলো আমরা এক্সামে পেয়ে থাকি সেই কোশ্চেন। তাহলে এই চারটা টপিক থেকে মোস্টলি আমরা কি পাই, এমসিকিউ কোশ্চেন পাই, এখান থেকে সিকিউ কোশ্চেন আসেন বললেই চলে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেইন পার্টটা কি, এই চ্যাপ্টার থেকে আমরা 2 সেট কোশ্চেন পাবো। অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির কমন কোশ্চেন একটু আবার রিপিট করতে পারবেন কাইন্ডলি? বারবার রিপিট করলে তো কোশ্চেন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, স্যার আমি অ্যাটমিক অ্যাবজর্পশনের নরমালি ইলাবোরেশনটা জিজ্ঞেস করে, অ্যাটমিক অ্যাবজর্পশনের অ্যাব্রিভিয়েশন দিয়ে জিজ্ঞেস করে ইলাবোরেশন কি। ইউভি স্পেকট্রোস্কোপির জন্য ট্রানজিশনটা জিজ্ঞেস করে, কি কি ট্রানজিশন আমরা পেয়ে থাকি। এইচপিএলসির যে কলামটা আছে, সেই কলাম রিলেটেড কিছু কোশ্চেন আসে, কলামের ডায়া কত, কলামে কি পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করা হয়, কলামটার কনস্টিটিউয়েন্ট যে সাবস্টেন্স সেটা কি। আর জিসি থেকে ক্যারিয়ার গ্যাস হিসেবে কোন কোন গ্যাস আমরা নরমালি ইউজ করে থাকি। এই চ্যাপ্টার থেকে 2টা সেট কোশ্চেন পাই। নাম্বার 1 কোশ্চেনটা থাকে হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন, সলিউশন প্রিপারেশন, ডাইলিউশন এন্ড অ্যাসিড বেস টাইট্রেশন। এই 4টা টপিক থেকে কম্বাইনলি অর হয়তো একেবারে আলাদাভাবে কোন একটা কোশ্চেন আসে, এন্ড অক্সিডেশন রিডাকশন এটা থেকে আরেকটা কোশ্চেন আসে। 2টা কোশ্চেন। সো খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, থিওরি খুবই কম। সো আমার কাছে মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে, এন্ড 20 মার্কস, 20 আউট অফ 20। ঠিক আছে, হ্যাঁ স্যার বলো। স্যার আমাদের বোধহয় একটা টপিক মিস মানে বাদ পড়ে গিয়েছিল স্যার, আমরা যখন গ্রুপ 21 এ ছিলাম তখন স্যার। স্যার ওটা হচ্ছে যে গ্রাহামস ল অফ অ্যাটমিক গ্যাসিয়াস ভলিউম স্যার, সরি কেলুসেক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম। এটা আমাদের সিলেবাস এই চ্যাপ্টারের জন্য না স্যার, টেনশনে কিছু নাই। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার এই পর্যন্তই। আমরা 3টা টপিক বাসায় পড়ে নিচ্ছি, আমি 3টা টপিক কোন একটা সময় তোমাদের সাথে আবার আলোচনা করব। সো তোমরা একটু পড়ো, কারণ আমি জানি যে এখান থেকে আসলে তেমন কোনো কোশ্চেন তুমি পাবে না, দ্যাট মিন্স এরকম কোনো কোশ্চেন নেই যেটা হয়তো তুমি বুঝবে না। ইউভি নিয়ে হয়তো আমি কোনো একদিন একটুখানি কথা বলবো, কারণ ইউভি স্পেকট্রোস্কোপির যে ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশনটা একটুখানি আলোচনা করতে হয়, বাট এটা আমি করবো কোনো একটা সময়। যেহেতু আমাদের এখন আর কোনো এক্সাম নেই, তো আমি একটু মোটামুটি বলা যায় ফ্রি বা রিল্যাক্সড, যে আমাকে সিলেবাসটা কমপ্লিট করার যে প্রেশারটা নিতে হয় সেটা এখন আর নেই। তো যাই হোক, আসো আমরা 4th চ্যাপ্টার স্টার্ট করে দিই স্যার। তাহলে আমরা শুরু করছি 4th চ্যাপ্টার। স্যার সরি টু ইন্টারাপ্ট, কিন্তু প্রেসার আছে স্যার। কিরকম স্যার? স্যার প্রেসার হচ্ছে এইরকম, অনেকে আমাদের এমসিকিউ এর যে এক্সামটা জানুয়ারিতে হবে ওটা নিয়ে আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছে আমাদের স্যার, আর বলছে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। এখন আমার এক্সপিরিয়েন্স আমি যদি তোমাদের সাথে শেয়ার করি, দ্যাট মিন্স আমি স্টুডেন্ট ছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্স এর মতো। 2 ইয়ার্স তো পুরো হয় না, একটু কম হয়। আর এই যে টিচার হিসাবে বেশ কিছুদিন।
আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে আমরা কখনোই কোনো কোশ্চেন ফেস করি না যেটা আমরা পড়ি নাই বা সিলেবাস কমপ্লিট না করে সেই পার্ট থেকে কোশ্চেন করা হয়েছে, এই জিনিসটা আসলে খুব একটা ফেস করি না। তো যদি এরকম হয় যে তোমাকে বলা হয় হ্যাঁ তোমাকে কোন একটা এক্সাম নিবে কলেজ এবং সেটা ফুল সিলেবাসের মধ্যেই এক্সামটা নিতে চায়, ভেরি গুড, তাহলে আগে ফুল সিলেবাস কমপ্লিট করবে তারপর এক্সাম নিবে। ঠিক আছে, এটা কখনোই এরকম হবে না যে ফুল সিলেবাস কমপ্লিট না করে তোমার এক্সাম নিচ্ছে। ইভেন যদি এরকম হয় যে আমি তোমার ক্লাসে কোনো টপিক না পড়াতে পারি, ধরো আমি টপিকটা তোমার ক্লাসে পড়ানোর সুযোগ পাইনি, তাহলে আমি ওই কোশ্চেন যেন না আসে সেটা অবশ্যই ডিপার্টমেন্টে বলবো যে স্যার আমি টপিক পড়াই নাই, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, সো দ্যাট তোমাকে টপিক পড়ানো হয় নাই কিন্তু কোশ্চেন করা হবে, এটা হবে না। ওকে, ওকে স্যার, তাহলে তুমি ধরে নিতে পারো তোমার সিলেবাস আগে কমপ্লিট হবে তারপর, আমি জানি না এক্সামের বিষয়টা আসলে, কারণ এটা আমি এখনো পুরোপুরি শিওর না বা এখনো আমি এটা বিষয়ে জানি না এইভাবে, তো আমি এটার কনফার্মেশন দিতে পারবো না। বাট আমি জানি না, যাই হোক কোন একটা এক্সাম যখন হবে অবশ্যই তোমার সিলেবাস কমপ্লিট করার পরে হবে। তো স্যার আসো শুরু করে দিই, আমরা আমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করছি ইলেকট্রোকেমিস্ট্রি। সো ইলেকট্রোকেমিস্ট্রির শুরুতে তুমি দেখবে স্যার অনেক অনেক ডেফিনেশন আছে যেটা ফিজিক্সের, অনেক অনেক ডেফিনেশন, মানে কন্ডাক্টর, কন্ডাক্টিভিটি, তারপর রেজিস্ট্যান্স, রিলেটিভ রেজিস্ট্যান্স, এরকম অনেক অনেক ডেফিনেশন আছে। এই ডেফিনেশন কোনোটাই আমাদের সিলেবাসে নাই, এটা ফুললি ফিজিক্স। কেন আমাদের বইয়ে আছে আমি বলতে পারি না, বাট ওটা না পড়লেও চলবে। আমাদের পড়া শুরু হচ্ছে কন্ডাক্টরস, ইলেকট্রিক কন্ডাক্টরস থেকে। তো আমরা জানি ইলেকট্রিক কন্ডাক্টরস একটা পার্ট যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, আর কিছু সাবস্টেন্স আছে যার ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটির যে টেন্ডেন্সি সেটা থাকে না, তাদেরকে আমরা বলি ইনসুলেটর। সো কন্ডাক্টর, ইনসুলেটর, এটা আমরা জানি। সো কন্ডাক্টরস আর টু টাইপস ডিপেন্ডিং অন দ্য কন্ডাক্টিভিটি, গুড কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, এটাও আমরা জানি স্যার এটা কন্ডাক্টর হবে, সেমি কন্ডাক্টর। আর তারপর আছে কন্ডাক্টরস আর টু টাইপস ডিপেন্ডিং অন দ্য প্রসেস অফ কন্ডাক্টিভিটি। তো নাম্বার 1 ইলেকট্রনিক কন্ডাক্টর অর মেটালিক কন্ডাক্টর, and number 2 electrolytes. সো এইখানে যেই পয়েন্ট গুলো আছে আমার মনে হয় সবগুলো পয়েন্টের সাথে তোমরা ফ্যামিলিয়ার, তোমরা আগে থেকেই জানো। সো এখানে আসলে তেমন কিছু মনে হয় বলার নাই। কোশ্চেন আছে কি এখানে কোনো? ওকে, আমি ধরে নিচ্ছি আমরা এই অংশটা পারি, কারণ যেহেতু ফিজিক্স এটা আছে আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি। ইভেন ইলেকট্রোলাইসিস যে প্রসেস, এই ইলেকট্রোলাইসিস প্রসেসটাও আমাদের জানা, তারপরও এটা সিলেবাসের একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আসো আমরা ইলেকট্রোলাইসিস নিয়ে কথা বলি। তো ইলেকট্রোলাইসিস আমরা করতে চাই, আমরা দুইটা টাইপ ইলেকট্রোলাইসিস করতে চাই আমরা। নাম্বার 1 হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করব, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন নিয়ে কাজ করব। সো মল্টেন সোডিয়াম ক্লোরাইড নিয়ে যখন আমরা কাজ করছি, মল্টেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন তুমি পাবে, ক্লোরাইড আয়ন পাবে। এই মল্টেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি এক্সটার্নালি আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি একটা ব্যাটারি ইউজ করে, যেটার পজিটিভ এন্ড এবং নেগেটিভ এন্ড হচ্ছে এটা। তো যখন এখানে তুমি এক্সটার্নালি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সেই ভোল্টেজের কারণে দেখা যাবে আমাদের যে ইলেকট্রোড গুলো আছে সেই ইলেকট্রোড গুলোর দিকে আমাদের যেই আয়ন গুলো আছে সেই আয়ন গুলো একটা অ্যাট্রাকশন ফিল করবে। সো দ্যাট আমাদের যে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা যে ইলেকট্রোডের প্রতি অ্যাট্রাকশন ফিল করে তাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড, এবং অ্যানায়ন যে ইলেকট্রোডের প্রতি অ্যাট্রাকশন ফিল করে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। তাহলে যে ইলেকট্রোড ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে সেটার নাম ক্যাথোড, এবং যে ইলেকট্রোড অ্যানায়নকে অ্যাট্রাক্ট করছে তাকে আমরা বলছি অ্যানোড। তাহলে ক্যাথোড এবং অ্যানোড এটা আমরা পারবো আশা করি। এখন এখানে কি হচ্ছে, ক্যাথোড এবং অ্যানোডের যে রিঅ্যাকশনের দিকে আমরা কি পাচ্ছি? ক্যাথোড এবং অ্যানোডের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে অ্যানোড নিয়ে কথা বলি। অ্যানোডের দিকে আমাদের ক্লোরাইড আয়ন একটা অ্যাট্রাকশন ফিল করে, এবং এই এক্সটার্নাল ভোল্টেজের ইনফ্লুয়েন্সে আমাদের ক্লোরাইড ইলেকট্রন ডোনেট করে ক্লোরিন অ্যাটমে পরিণত হয়। এন্ড দেন দুইটা ক্লোরিন অ্যাটম এরা নিজেরা কম্বাইন হয়ে হচ্ছে ক্লোরিন গ্যাস ফর্ম করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে ইলেকট্রনের ডোনেশন হয়েছে এবং সেখান থেকে আমরা ক্লোরিন গ্যাস ফর্ম করতে পারছি। সো তুমি কিছুক্ষণ পর দেখবে যেখানে ক্লোরিন গ্যাসের বাবল ফর্ম হতে শুরু করবে।
যাই হোক, ক্লোরিন গ্যাসের বাবল আমরা পেয়ে গেলাম। এন্ড দেন ক্যাথোডের রিঅ্যাকশনটা কিরকম? ক্যাথোডের ক্ষেত্রে আমরা যেটা পাই, এই যে ক্লোরিন ইলেকট্রনটা ডোনেট করলো, এই ইলেকট্রনটা আমাদের এই ইলেকট্রোড থেকে ঘুরে আমাদের এই ব্যাটারিতে চলে যায়। তখন ব্যাটারি থেকে একটা ইলেকট্রন চলে আসে এই ইলেকট্রোডে, এবং এই ইলেকট্রোডে তখন আমাদের যে সোডিয়াম সে হচ্ছে ইলেকট্রন রিসিভ করে। তাহলে এখানে আমাদের যে সোডিয়ামটা ছিল সেটা সোডিয়াম আয়ন হিসেবে সলিউশনের ডিজলভড অবস্থায় ছিল, সেই ইলেকট্রন রিসিভ করে মেটালিক সোডিয়াম হিসেবে আমাদের যে ইলেকট্রোড সেই ইলেকট্রোডের গায়ে আস্তে আস্তে জমতে শুরু করে। তার মানে তুমি কিছুক্ষণ পরে দেখবা যে একটা ডিপোজিশন স্টার্ট হয়েছে তোমার ইলেকট্রোডের মধ্যে। এই হচ্ছে আমাদের কমপ্লিট ট্রান্সফরমেশন। এখানে আমরা যে ট্রান্সফরমেশনটা পেয়েছি, ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছে? আমরা এখান থেকে এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করেছি। আমাদের সেই এক্সটার্নাল যে ইলেকট্রিক এনার্জি, সেই এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি দেখা গেছে আমাদের সিস্টেমে একটা কেমিক্যাল চেঞ্জ নিয়ে এসেছে, কেমিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে এসেছে। অন্যভাবে আমরা বলতে পারি যে এখানে একটা কেমিক্যাল এনার্জিতে সে ট্রান্সফর্ম হয়ে গেছে। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি আমাদের সিস্টেমে হচ্ছে একটা কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে গেছে। এবং এই যে আমাদের সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে একটা নন স্পন্টেনিয়াস সিস্টেম হিসেবে কাজ করে। কেন এটা নন স্পন্টেনিয়াস? এটা নন স্পন্টেনিয়াস হওয়ার কারণটা হচ্ছে, তোমার পুরোপুরি সিস্টেমটা খেয়াল করো, একটা মোর স্টেবল বা স্টেবল অবস্থা থেকে লেস স্টেবল অবস্থার দিকে চেঞ্জ হয়েছে। খেয়াল করো, যখন এটা ক্লোরাইড আয়ন অবস্থায় ছিল এটা ছিল মোর স্টেবল। কেন এটা তখন মোর স্টেবল অবস্থায় আছে? এটা মোর স্টেবল অবস্থায় আছে কারণ তার ইলেকট্রনিক যে কনফিগারেশন, সেই ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন। যখনই তুমি ওকে ট্রান্সফর্ম করেছো, সে হ্যালোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়েছে, এবং আমরা জানি হ্যালোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা খুবই আনস্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন। একইভাবে সোডিয়ামের যদি খেয়াল করো, যখন সে সোডিয়াম প্লাস অবস্থায় ছিল এটার ইলেকট্রনিক কনফিগারেশন ছিল ইনার্ট গ্যাস নিয়নের মতো। এন্ড দেন যখনই সে ইলেকট্রন রিসিভ করেছে সে লেস স্টেবল হয়ে গেছে। সে কেন লেস স্টেবল? কারণ তার ইলেকট্রনিক কনফিগারেশনটা এখন হচ্ছে একটা স্ট্রং রিডিউসিং এজেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন, এবং আমরা জানি স্ট্রং রিডিউসিং এজেন্টের টেন্ডেন্সি থাকে যত দ্রুত সম্ভব ইলেকট্রন ডোনেট করে দেওয়া। তাহলে যেহেতু আমাদের সিস্টেমটা একটা মোর স্টেবল অবস্থা থেকে লেস স্টেবল অবস্থায় ট্রান্সফর্ম হয়, এই কারণে আমরা বলি যে আমাদের সিস্টেম পুরোপুরি হচ্ছে একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। দ্যাট মিনস এক্সটার্নালি তুমি যদি এখানে কোনো এনার্জি অ্যাপ্লাই না করো তাহলে এই কেমিক্যাল চেঞ্জ তুমি পাবে না। বোঝা গেছে স্যার? তাহলে এই যে ইলেকট্রোলাইসিসটা আমরা করেছি, কোনো কোশ্চেন আছে কিনা? একটা প্রশ্ন ছিল স্যার, বলেন স্যার। এখানে স্যার অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা ওটা কিভাবে বুঝবো? স্যার নর্মাল প্রসেস। তোমার সিস্টেমটাই খেয়াল করো, তোমার যে ইলেকট্রোড দুইটা আছে সেই ইলেকট্রোড দুইটার কোনো একটা ইলেকট্রোড সলিউশনের কোনো একটা আয়নকে অ্যাট্রাক্ট করে কিনা। ঠিক আছে, দুইটাই অ্যাট্রাক্ট করতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো একজনকে অ্যাট্রাক্ট করলেই হলো। ঠিক আছে, মনে করো তোমার সিস্টেমে দুইটা ইলেকট্রোড আছে, যেখানে একটা ইলেকট্রোড ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করছে, তাহলে ওইটার নাম ক্যাথোড। তাহলে আদার ইলেকট্রোড হয়ে যাবে কি? অ্যানোড। অপোজিটলি যদি আমরা বলি যে তোমার সিস্টেমে দুইটা ইলেকট্রোড আছে, সেই দুইটা ইলেকট্রোডের কোনো একটা ইলেকট্রোড অ্যানায়নকে অ্যাট্রাক্ট করছে, তাহলে তার নাম হয়ে যাচ্ছে অ্যানোড। আদার ইলেকট্রোড কি হয়ে যাবে তাহলে? আদার ইলেকট্রোড তখন ক্যাথোড হয়ে যাচ্ছে। বোঝা গেছে? সো দ্যাট তোমার ইলেকট্রোডকে খেয়াল রাখতে হবে সে আসলে কোন আয়নটাকে অ্যাট্রাক্ট করছে। এটা একটা কমন প্রসেস। এটা ছাড়া আরেকটা প্রসেস আছে যেটা নর্মালি আমরা দেখি, যে অ্যানোডে নর্মালি হচ্ছে অক্সিডেশন হয়। ঠিক আছে, অ্যানোডে নরমালি আমরা দেখতে পাই যে অক্সিডেশন রিঅ্যাকশন হয়, আর ক্যাথোডে নরমালি আমরা দেখি যেখানে রিডাকশন রিঅ্যাকশনটা হয়ে থাকে। বাট প্লাস মাইনাস দিয়ে কখনোই হচ্ছে আমরা ইলেকট্রোডকে ডিফাইন করব না। ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে আমরা কখনোই বলবো না কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তুমি হয় তোমার সলিউশনের আয়ন অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করো, অথবা তুমি হচ্ছে অক্সিডেশন রিডাকশনের উপর ডিপেন্ড করো, কিন্তু কখনোই এই প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে না। ওকে স্যার? একটা প্রশ্ন, হ্যাঁ বলো স্যার। এখানে স্যার অ্যানোড আর ক্যাথোড ওটা কি একই
একই সাবস্টেন্সের তৈরি নাকি ভিন্ন সাবস্টেন্সের তৈরি? আচ্ছা, এখানে এগুলি নিয়ে আরেকটু কথা আছে। অবশ্যই আমি আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ওই যে ফ্যাক্টরস দোজ এফেক্ট ইলেকট্রোলাইসিস। সো এই ফ্যাক্টরের মধ্যে আমি চলে যেতে চাচ্ছিলাম, বাট ওই যে যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। এই পার্টে কোনো কোশ্চেন না থাকলে আমি ফ্যাক্টরসে একটুখানি ঘুরে আসবো। স্যার ক্লোরিন কেন স্যার লেস স্টেবল? স্যার ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনটা খেয়াল করো। জাস্ট একটা ইলেকট্রন কম আছে ইনার্ট গ্যাস থেকে, এবং সে যদি একটা ইলেকট্রন রিসিভ করতে পারে তাহলেই তার ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাসের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে না? ইয়েস ঠিক স্যার, আছে না? বুঝেছি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। দ্যাটস নাথিং। থ্যাংক ইউ স্যার। আরো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা তখন যে গল্পটা বলেছি এটা মল্টেন একটা সলিউশনের জন্য কথাটা বলেছি, বাট এটা যদি মল্টেন না হয়ে এটা একটা সোডিয়াম ক্লোরাইড সলিউশন হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি মল্টেন সলিউশন না নিয়ে আমি একটা সোডিয়াম ক্লোরাইড সলিউশন নিয়েছি। যখনই তুমি সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন নিয়েছো, দ্যাট মিন্স অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, তখন কি পাচ্ছ? তখন সেই অ্যাকুয়াস সলিউশনে তুমি পাচ্ছ সোডিয়াম আয়ন, তুমি পাচ্ছ ক্লোরাইড আয়ন, এবং যেহেতু এখানে অ্যাকুয়াস তার মানে ওয়াটার আছে, তাহলে সেখান থেকে কিছু হাইড্রোজেন আয়ন পাবে এবং কিছু হাইড্রক্সাইড আয়ন আমরা পাবো। তো তখন দেখা যায় যে এখানে তো অনেকগুলো অ্যানায়ন এবং ক্যাটায়ন চলে এসেছে। কে ইলেকট্রন রিসিভ করবে, কে ইলেকট্রন ডোনেট করবে, আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, তো আচ্ছা, আমাদের বন্ধু জিজ্ঞেস করেছে ক্লোরিন তো ডায়াটমিক, সো ডায়াটমিক থাকলেও তো এটা স্টেবল। স্যার তুমি, আচ্ছা স্যার, আমাদের বন্ধু আমাকে প্রশ্ন করেছে ক্লোরিন ডায়াটমিক হয়ে গেলেও তো স্টেবল হয়ে যায়। স্যার খেয়াল করো, তুমি কিন্তু ইনিশিয়াল রিয়াকশন করছো এইটা, তুমি কিন্তু জানো না সেকেন্ড স্টেজে তুমি আরেকটা ক্লোরিনের সাথে অ্যাটাচ হওয়ার সুযোগটা পাচ্ছ কিনা। ঠিক আছে না? সো দ্যাট আমরা কিন্তু মানে কনসেন্ট্রেট করছি কি প্রথম স্টেপের রিয়াকশনটাতে, কারণ প্রথম স্টেপের রিয়াকশনটার কি অবস্থা তার উপর ডিপেন্ড করবে আমি দ্বিতীয় স্টেপের রিয়াকশনটা পাবো কিনা। ঠিক আছে, সো দ্যাট ওই যে সেকেন্ড স্টেপটায় আগে থেকেই কনসেন্ট্রেট করা যাচ্ছে না, আমাকে আগে দেখতে হবে যে আমি প্রথম স্টেপের রিয়াকশনটা কি করছি। এরকম হলো যে সিস্টেমে আমি ক্লোরিন গ্যাস ফর্ম করছি এবং কোনোভাবে আমি ক্লোরিনটাকে অন্য কোনো একটা কিছুতে ট্রান্সফর্ম করছি, সো দ্যাট তখন তো অন্যরকম হতেও পারতো। এই কারণে ওই যে সেকেন্ড স্টেপটাতে আমরা প্রথমে মনোযোগ দিইনি। আচ্ছা, এখন আমাদের কথা কি, আমাদের সিস্টেমে এখন অনেকগুলো ক্যাটায়ন চলে এসেছে, অনেকগুলো অ্যানায়ন চলে এসেছে। কে ইলেকট্রন রিসিভ করবে, কে ইলেকট্রন ডোনেট করবে, এটা বোঝার জন্য আমাদেরকে তিনটা ফ্যাক্টর নিয়ে কথা বলতে হয়। নাম্বার 1, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ক্ষেত্রে আমি একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তোমাদের জন্য একটুখানি ডাউনলোড করেছিলাম। সো এখানে আমরা যেটা দেখতে পাই যে এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আছে, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, থ্যাংক ইউ স্যার, ক্যাপ্টেন অ্যাটেন্ডেন্স দিয়েছে। সেখানে যেটা হয়, আমাদের অ্যাটমগুলোর যদি ক্যাটায়ন গুলোর যদি কথা বলি, এই ক্যাটায়ন গুলো নর্মালি হচ্ছে ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করে। এখানে যে ক্যাটায়ন গুলো আছে এগুলো ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। যত উপরের দিকের ক্যাটায়ন সেই ইলেকট্রন ডোনার হিসেবে তত স্ট্রং, যত উপরের দিকের ক্যাটায়ন সেই ইলেকট্রন ডোনার হিসেবে তত স্ট্রং, যত নিচের দিকের ক্যাটায়ন তার ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি কম থাকে। তো যে ইলেকট্রন ডোনেট করতে চায় বেশি, তার কিন্তু ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সি থাকে কম, আর যে ইলেকট্রন ডোনেট করতে চায় কম, তার ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সি বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, উপরের দিকে হচ্ছে ইলেকট্রন ডোনার, আর নিচের দিকে যারা আছে ক্যাটায়ন হিসেবে এরা হচ্ছে ইলেকট্রন রিসিভ করছে বা একসেপ্টর, যেটা বলো রিসিভার বা একসেপ্টর যেটা বলছি। এটা ক্যাটায়নের জন্য। তাহলে উপর থেকে ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি বেশি, তাই উপর থেকে ইলেকট্রন ডোনেট হয়ে যাচ্ছে, আর নিচের দিকের যে ক্যাটায়ন আছে তাদের ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সিটা বেশি কাজ করে। অন্যদিকে এই যে হাইড্রক্সাইডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নিচের দিকে ডোনার হিসেবে টেন্ডেন্সি বেশি, সো দ্যাট তুমি নিচে নেমে আসলে ইলেকট্রন ডোনার হিসেবে এখানে টেন্ডেন্সিটা বেশি হয়ে যাবে, সো দ্যাট তুমি যতই নিচের দিকে আসবে দেখবে যে এখানে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সিটা আস্তে আস্তে বাড়ছে। এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মূল কথা। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরের দিকে যারা আছে ক্যাটায়ন হিসেবে বা মেটাল হিসেবে রিডিউসিং এজেন্টের জন্য উপরের দিকের ইলেকট্রন ডোনার, এবং নিচের দিকে হচ্ছে ইলেকট্রন একসেপ্টর।
অ্যানায়নের জন্য নিচে হচ্ছে ইলেকট্রন ডোনার। ওকে, সেকেন্ডলি হচ্ছে কনসেন্ট্রেশন। সলিউশনে তোমার যে আয়নের কনসেন্ট্রেশন হাই, তুমি দেখবে সেই আয়নের ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সি বেশি। সলিউশনে তোমার যে আয়নের কনসেন্ট্রেশন থাকবে হাই, সেই আয়নের ইলেকট্রন রিসিভের বা ডোনেশনের টেন্ডেন্সি দেখবে বেশি। আর থার্ডলি নেচার অফ ইলেকট্রোড। নর্মালি আমরা গ্রাফাইট আর হচ্ছে যদি প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করি, নর্মালি গ্রাফাইটই, প্লাটিনামটা বলবো না, ঠিক আছে? নর্মালি তুমি যদি গ্রাফাইট ইলেকট্রোড ইউজ করো, এই গ্রাফাইট ইলেকট্রোডটা দেখা যায় ইনার্ট ইলেকট্রোড হিসেবে কাজ করে। এছাড়া অন্য যে কোনো মেটালিক ইলেকট্রোড নিলেই অনেকের ক্ষেত্রে দেখা যায় সে দেখা যায় অনেকটা কি বলে ক্যাটালিস্টের মতো কাজ করে। মানে যদি তুমি প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করো, দেখবে হাইড্রোজেনের ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সি বেশি হবে। যদি তুমি মার্কারি ইলেকট্রোড ইউজ করো, দেখবে সোডিয়ামের ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সি বেশি হবে। তার মানে ইলেকট্রোডের যে নেচার, সেই নেচারের উপর ডিপেন্ড করে যে তোমার সলিউশনের আয়ন ইলেকট্রন রিসিভ বা ডোনেট করছে কিনা। কারণ অনেক ক্ষেত্রেই আছে এই মেটালিক ইলেকট্রোড গুলো ইলেকট্রন ডোনেট বা ইলেকট্রন রিসিভের ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। যেমন করে আমি বলেছি যে যদি তুমি প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করো, এটা হাইড্রোজেনের ইলেকট্রন রিসিভে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তুমি যদি মার্কারি ইলেকট্রোড ইউজ করো, সেই মার্কারি ইলেকট্রোড সোডিয়ামের জন্য ইলেকট্রন রিসিভের ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। বোঝা গেছে? স্যার তো গ্রাফাইট ইলেকট্রোড স্যার মানে কোনো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না কেন স্যার? মানে এটার কি কোনো স্পেশাল প্রপার্টি আছে? না স্যার, মানে গ্রাফাইটের আসলে ওই যে ক্যাটালিস্টের যে প্রপার্টি সেটা আসলে খুব বেশি নাই, ঠিক আছে? মানে আমরা তো জানি মেটাল সাবস্টেন্স গুলো একটু ক্যাটালিস্টের মতো কাজ করে না, সেই জি কারণে জি দেখা স্যার। যায় যে এই মেটাল সাবস্টেন্স গুলো দেখা যায় যে ক্যাটালিস্টের মতো ক্যাটালাইটিক কিছু প্রপার্টি শো করে, যেটা আমাদের এই নন মেটাল গ্রাফাইট হচ্ছে শো করে না। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, স্যার, ধন্যবাদ। আচ্ছা। এখানে সবচেয়ে বেশি প্রেফারেন্স কে বেশি পাচ্ছে? এখানে প্রেফারেন্স সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের। ঠিক আছে, কনসেন্ট্রেশন বেশি হলে বাকি দুইটার ক্ষেত্রে আমরা দেখি যে কিছুটা চেঞ্জ চলে আসে। যখনই কনসেন্ট্রেশন হাই হয়ে যায় তোমার সলিউশনে, দেখা যায় ইলেকট্রোডের কাছে সেই হাই কনসেন্ট্রেশনের আয়ন গুলোর অ্যামাউন্ট বেড়ে যায়, যে কারণে তাদের ইলেকট্রন রিসিভ বা ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি কিছুটা বেড়ে যায়। এই কারণে আমাদের এই যে তিনটা ফ্যাক্টর, এই তিনটা ফ্যাক্টরের মধ্যে নাম্বার 2 ফ্যাক্টরের প্রেফারেন্স হচ্ছে সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ স্যার, কোশ্চেন করো সাকিব। স্যার সেকেন্ড পয়েন্টটা একটু স্যার আবার একটু এলাবোরেট করা যাবে স্যার? সেকেন্ড কনসেন্ট্রেশন অফ পয়েন্ট আয়নস। হচ্ছে সলিউশনে তোমার আয়নের কনসেন্ট্রেশনটা যদি হাই থাকে, তার ইলেকট্রন রিসিভ বা ইলেকট্রন ডোনেটের টেন্ডেন্সিটা বেশি হবে। কেন হবে? কারণ কনসেন্ট্রেশনে যখনই তোমার কোনো একটা আয়নের সলিউশনে কনসেন্ট্রেশনটা যখন হাই হয়ে যাচ্ছে, তার মানে কি নাম্বার অফ আয়ন তখন বেড়ে যাচ্ছে। এন্ড দেন যখনই নাম্বার অফ আয়ন বেড়ে যাচ্ছে, তোমার ইলেকট্রোডের চারপাশে সেই আয়নের পরিমাণটা বেশি হলে তার ইলেকট্রন রিসিভ বা ডোনেটের টেন্ডেন্সি বেশি হচ্ছে। ঠিক আছে না? জি স্যার, মানে থ্যাংক ইউ পসিবিলিটি স্যার। বেড়ে যাচ্ছে। দ্যাটস ইট। ওকে, তাহলে এই পর্যন্ত আমি আজকে স্যার থেমে যাচ্ছি। আমরা আজকে শুরু করলাম আমাদের 4th চ্যাপ্টার। খুব বেশি দিন বোধহয় লাগবে না, তাড়াতাড়ি শেষ করতে পারবো। ক্যাপ্টেন সাহেব, স্যার আরেকবার বলবে? রোল গুলো কি প্লিজ একটু রিড আউট করতে পারবেন? অনেকের নেট প্রবলেম থাকতে পারে, তো বলে দিতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে মানে আমাকে আরো তাহলে কিছুক্ষণ সময় তোমাদেরকে অ্যালাউ করতে হবে। আচ্ছা স্যার, আজকে 2 ডিসেম্বর। ওকে, তাহলে আমরা আছি সায়েন্স 16-এ। 008, 21, 26, 28, 33, 40। আমাদের বন্ধুরা তো একটু কমেও গেছে। আমি একটু আগে দেখেছিলাম আমরা 113 ছিলাম, এখন 102 হয়ে গেছি। স্যার 56 এর পরে 59 স্যার, ক্যাপ্টেন 56 সাহেব, হ্যাঁ, তুমি যেটা এক লাইনে লিখেছো এটা দেখো আমার অলরেডি 2 লাইনে হয়ে গেছে। আমার একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া দরকার ছিল। $73, তারপর 75, 81, 82, 86, 89। স্যার তুমি একটু বলবে
আমার দেখে লিখতে সময় লাগছে। ওকে স্যার, 107, 110, 111, 114, 117, 118. এবার সরি, কোথায় লিখবো? একটা দুইবার লেখা হয়ে আছে এখানে, মাই মিস্টেক। 121, 123, 126, 127, 136, 138, 139, 140, 145, 146. ওকে, কেউ অবজেকশন দেয়নি স্যার, ঠিক আছে। ওকে তাহলে স্যার আমি লিভ নিই, আগামী দিন স্যার স্যার এখান এখানে থেকে আমরা আবার সোডিয়াম আয়নের সাথে মার্কারি ইলেকট্রন অ্যাড করলে সোডিয়ামের ইলেকট্রন টেন্ডেন্সি বাড়ে নাকি, ইলেকট্রন না না ডোনেশন স্যার, আমি নাকি? বলেছি সলিউশনে যদি তোমার সোডিয়াম আয়ন থাকে আর ইলেকট্রোড হিসাবে তুমি যদি মার্কারি ইলেকট্রোড ইউজ করো, তাহলে তোমার সলিউশনের সোডিয়াম আয়নের ইলেকট্রন রিসিভের টেন্ডেন্সি বেড়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার, তো ইলেকট্রনের নেচার অনুযায়ী আয়ন ইলেকট্রন ডোনার হবে না অ্যাকসেপ্টর হবে, ওটাও নির্ভর করবে। না না না, এটা না স্যার, এটা না, এটা না। এটা হচ্ছে দেখো, আমরা যখন অ্যাকুয়াস সলিউশন নিচ্ছি, আমাদের সলিউশনে একের বেশি ক্যাটায়ন অ্যানায়ন থাকে, সো দ্যাট ওই নেচারের উপর ডিপেন্ড করবে কোন ক্যাটায়ন বা কোন অ্যানায়ন ইলেকট্রন ডোনেট অর রিসিভ করবে। ও আচ্ছা, ঠিক আছে, যেমন এখানে ছিল যে তুমি যদি দুইটা চিন্তা করো, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, তুমি ইউজ করেছো প্লাটিনাম, কে ইলেকট্রন রিসিভ করবে? হাইড্রোজেন। তুমি যদি মার্কারি ইউজ করো তাহলে সোডিয়াম। সোডিয়াম রিসিভ করতে। আচ্ছা, বুঝেছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন লিভ দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। লিভ নিচ্ছি স্যার।